স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আম্মাকে বের হতে দেখে কুঠির সবার মাঝে প্রাণ ফিরে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, জোনাকি আর আসমারে ক আমার লগে আইতে। খালেদ পারভেজ খবর পাঠাইছে, স্কুলে যাইতে হইব। জোনাকি এবার এসএসসি দেবে, আসমা এইচএসসি। দুজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। বিনিময়ে আম্মার মেয়েগুলোকে অবশ্য মাসুল গুনতে হয়। আসমা জোনাকি কুঠিবাড়ির সবচেয়ে আদরের কন্যাদ্বয়। এরা দুজনই খালেদ পারভেজ এবং ফরিদের কেনা। আম্মার শর্ত অনুযায়ী এই দুজনকে কাছে পাবে এদের পরীক্ষার পর। তাই এদের সব কিছুর দায়িত্ব আপাতত ফরিদ এবং পারভেজের। সবাই আতঙ্কে থাকে আম্মা মেয়েদের নিয়ে বের হলে। বের হওয়ার সময় শক্ত গলায় কুঠি বাড়ির দারোয়ানকে সকলের সামনে বলল, তমজিৎ, কুটির দুয়ার খুলবি না আমি আসা অবধি। যদি কথার হেরফের হয় তোর গর্দান আর আমার ছোড়া। মাথা ঝুঁকে সম্মতি জানালো। জি আম্মা। মায়েরা সব ভিতরে যাও। সবাই ভেতরে যেতেই তামজিদকে পুনরায় বলে, তুই কুটিতে পা বাড়াবি না। জি আম্মা। গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে। একটু একটু করে উদ্দেশ্য সফল হতে যাচ্ছে। এবার তো ফেসে গেছে এমপি। বেঁচে আসলে মান সম্মান শেষ, আর মরে গেলে তার পরিবার শেষ। যে ভাইটা আছে ওটা আহাম্মক। পারভেজ কথাটা বলেই খ্যাক খ্যাক করে হাসছে। সেই সাথে হাসছে ফরিদ। মনিকার সংগ্রহ করা রিপোর্ট এখন ফরিদের হাতে। শাহাদের চাল বুঝতে পারেনি তো কি হয়েছে। শাহাদকে ফাঁসাতে এই রিপোর্টই যথেষ্ট। সরকারের চোখে ধুলা দিয়েছে এমপি, সরকারই মান সম্মান ধূলিসাৎ করবে। অহনার রিপোর্ট উদ্ধার হলে আর কোনো বাধাই থাকবে না। পকেটে বেজে উঠল ফরিদের ফোন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সালাম ভেসে আসলো। আসসালামু আলাইকুম ফরিদ সাহেব। কে? গেম খেলা শেষ? মানে কে বলছেন? আপনার জম। রিপোর্টটা সুন্দর করে আমার লোক আছে আপনার সামনে, তাকে দিয়ে দিন। ফরিদ সামনে তাকিয়ে দেখে রিসর্টের দরজার সামনে একজন পোস্টম্যান দাঁড়িয়ে আছে, হাতে একটা খাম। খেপে গিয়ে ফরিদ ফোনে বলল, এ তুই কে রে? কিসের রিপোর্ট দিব? বললাম না আপনার জম, রাশেদের রিপোর্টটা দেন। দিব না, কি করবি? কি কোথায় আছিস? এ ছেলেকে ধর। কেউ এলো না। খালেদ পারভেজ ভয় পেয়ে গেল। সামনে দাঁড়ানো পোস্টম্যান হাসছে। ফরিদ ডাকাডাকি করেও লাভ হয়নি। পোস্টম্যান পকেট থেকে আয়রনের যন্ত্রটা বের করে বলল, চুপ থেকে বিদায় দিন। আমি কিন্তু আপনার আত্মীয় না আছে দয়া দেখাবো। খালিদ পারভেজ রিপোর্টটা কেড়ে নিল ফরিদের হাত থেকে। সে কিছুতেই দেবে না। ঠিক তখনই সজোরে এক ঘুষি পড়ল নাক বরাবর, ছিটকে গেল দূরে। ফরিদ নিজেকে শান্ত রেখে রিপোর্ট হাতে দিয়ে দিল। পোস্টম্যান বের হবার আগে বলল, মন্ত্রিত্ব নিজের আস্তানাই ভালো। আস্তানা থেকে 306 কিলোমিটার দূরত্বে কুকুর বিলারও তো দূরের কথা, মানুষও পাত্তা দিবে না। আর এটা তো পাহাড়। ততক্ষণে ফোনের সংযোগ বিচ্ছিন্ন। ফরিদ চেঁচিয়ে উঠল, এই শাহাদ কাঁচামাল না, কিছুর থেকে কিছু ওকে ধরতে পাচ্ছি না। ওর চাল খুনিরও দশা চলছে। শালার বিদেশ থেকে ও নাজেহাল করে তুলছে আমাদের। এত সাহস আছে কোত্থেকে ওর? নিজের চুল নিজে টানছে। তবে ফোনের ওই পাশে থাকা গলাটা সম্পূর্ণ অপরিচিত। ফোন বলছে বিদেশি ভাষাভাষীর লোক। মস্তিষ্কে আর প্রেশার দিল না। খালেদ পারভেজকে উঠিয়ে সোজা দরজার বাইরে আসলো। এসে যা দেখেছে মোটেও প্রস্তুত ছিল না। গার্ড সহ দলের প্রতিটি ছেলে কেমন অচেতন হয়ে পড়ে আছে। তাদের নাকের কাছে হাত দিতে দিতেই দেখলো শ্বাস চলছে। পুলিশকে খবর দিল না, কেস খেয়ে যাবে। নিজের দলের আরেকটা ছেলেকে খবর পাঠালো, যার আস্তানা এই পাহাড়ি। ছেলেটা আদিবাসী, নাম মগাই। আসতেই বাকিদের নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। ডক্টর এসে খালিদ পারভেজকে দেখে গেল, ওষুধ দিল। কিছুক্ষণ পর মগাই ফোন দিল ফরিদকে। স্যার, ওদেরকে ডেভিলস ব্যাথ দিয়েছে। অতিরিক্ত পাওয়ারফুল হওয়াতে ওরা চেতনা হারিয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর, বাঁচবে কিনা সন্দিহান। ঠিক আছে, থাকে ওখানে, যা খরচ লাগে দিব।
লেফটেন্যান্ট তানভীর, লিমন, পাভেল এবং শাহিন এখন মুখোমুখি। চাপা সত্য এখন বের করেই ছাড়বে। শাহাদ ব্যতীত আরও একজন রাশেদের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রত্যক্ষদর্শী, যাকে শাহাদ আড়ালে রেখেছিল এত বছর। এখন তানভীর নিজে থেকে মুখ খুলবে বলেছে। দেশের পরিস্থিতি খুব খারাপের দিকে, যে কোনো সময় যা তা ঘটে যেতে পারে দেশে, যে কোনো সময় যা তা ঘটে যেতে পারে। অলরেডি প্রেস জেনে গিয়েছে, এমপি দেশে নেই। কিছু মিডিয়া প্রকাশ করছে এমপি না জানিয়ে বাইরে কেন গিয়েছে, কোনো অন্যায়ের কারণে আত্মগোপন করছে কি? তানভীর শুরু করলো। 3 বছর আগে গেট টুগেদার ছিল শিপে, আপনারা তো জানেন। সেদিন রাতে স্যার নতুন সাবমেরিনের সন্ধান দিয়েছিল আমাদের, যা আমাদের জন্য বিপজ্জনক ছিল। সমুদ্র সীমার বিপজ্জনক কিছু দেখলেই স্যারের সেন্স খুব দ্রুত কাজ করে। সকালবেলায় সবাই নাস্তার পর ঘোরাঘুরি করছিল। ক্যাপ্টেন আলতাফের বোনের নজর ছিল স্যারের দিকে। স্যার ব্যাপারটা বুঝতে পারে। হঠাৎ করে অহনা সকলের সামনে এসে রাশেদ ভাইয়ের সাথে রসিয়ে রসিয়ে কথা বলছিল। আমি আর রাহাত তো হতবাক। এই মেয়ে কি পোল্টিবাজ, রাতে স্যারের সাথে ঘেঁষছিল, আর এখন রাশেদ স্যার ব্যাপারটা নজরে নেয়নি। স্যার বলেছিল শাহাদ স্যারের ইনফরমেশন জানতেই এসেছে। বাকিদের নজরে এলো ব্যাপারটা। কিছুক্ষণ পর স্যার কন্ট্রোল রুমে সবাইকে নিয়ে বসলো সাবমেরিনের ব্যাপারে ডিসকাস করতে। আলোচনা শেষ করে সকলকে জানালো আজ রাতে সতর্ক থাকতে, কারণ বিএনএস সমুদ্র জয় আজ বঙ্গোপসাগরের একটা ইম্পর্ট্যান্ট মিশনে আছে। স্যার রাতেই রওনা হবে। রাশেদ স্যারের গায়ে জ্বর চলে এসেছে সন্ধ্যায়। স্যার বাধ্য হয়ে আমাকে আর রাহাতকে রেখে গেল স্যারের দিকে খেয়াল রাখতে। উনি আরো 2 জন লেফটেন্যান্ট নিয়ে রওনা দিলেন। কালকের মধ্যেই চলে আসবেন। এই দুর্ঘটনার সূত্রপাত এখানেই। দম ফেলল তানভীর। ছল ছল চোখে তাকিয়ে আছে। লিমন কাপা গলায় বলল, এরপর রাত 1:12-তে অহনা স্যারের কেবিনে ঢুকলো। আমি ওকে ঢুকতে দেখেছি, ভাবলাম রাশেদ স্যারকে দেখে বেরিয়ে যাবে। শাহাদাত স্যার এবং রাশেদ স্যার একই কেবিনে নিয়েছেন, কিন্তু বের হলো কাঁদতে কাঁদতে। ওকে বের হতে দেখে আমি রাশেদ স্যারের কেবিনে গিয়ে দেখি স্যার শুয়ে আছে। জিজ্ঞাসা করলাম, স্যার অহনা কাঁদছিল কেন? রাশেদ স্যার বিরক্ত হয়ে বলে, মেয়েটা জাতের খাটাস, দেখবে না আমি কে? মানলাম তুই শাহাদকে ভালোবেসেছিস একদিনে, তাই বলে আমি শুয়ে আছি, পেছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরে এলোপেতারি চুমো খাচ্ছে। হারামি একটা। একে তো জ্বরের শরীর, তাল সামলাতে না পেরে এক চড় দিয়েছি। আমাকে আর তাহি ছাড়া কেউই ছুঁয়ে দেখেনি, আর এই মেয়ে কিনা, ঘেন্না লাগছে। এরপর আমাকে দেখে বিব্রত হয়ে গিয়েছে। একবার ভাবো শাহাদ থাকলে কি হতো, ওকে তুলে শিপ থেকে ফেলে দিত। বাদ দাও, এসব কাউকে বলো না, শাহাদ আসলে বুঝিয়ে বলবো। এরপর আমি স্যারের পাশের বেডে শুয়ে পড়লাম তার অনুরোধে। তখন জ্বর কিছুটা কমেছে। ভোর 6:47 শুনি অহনা রেপ্ট, সুইসাইড করেছে। স্যার বিশ্বাস করবেন না, তখন এত জোরে ঝটকা খেয়েছি মাথাটা চক্কর দিয়ে উঠেছিল। রাশেদ স্যার সহ ছুটে গিয়েছে। ওই মেয়ের একটা ভুলের জন্য ফেঁসে গিয়েছে রাশেদ স্যার। এখানে রাশেদ ভাই কিভাবে ফাঁসলো? তুমিও ফাঁসতে পারতে। কারণ অহনার ফোনের ছবি আর রাশেদ স্যার পরনে শাহাদ স্যারের শার্ট। সকলে স্তব্ধ। কামরা জুড়ে নীরবতা। রাশেদের পরনের শার্ট কি করে ওকে ফাঁসাবে, আর কিসের ছবি? তানভীর উৎসুক জনতার দিকে তাকিয়ে বলল, শাহাদ স্যারের শার্ট ছিল রাশেদ স্যারের পরায়। রাশেদ স্যার ইউনিফর্ম ছাড়া শার্ট কম পরতেন। টি শার্ট প্রিয় ছিল তার। জ্বরের কাঁপুনিতে শার্ট পরে ব্ল্যাঙ্কেট পরেছিলেন। অহনা দরজা খুলেই পেছন দিকটা দেখে ভেবেছে শাহাদ স্যার। পরনে স্যারের ব্লু শার্ট। প্রথমে জড়িয়ে ধরে কয়েকটা পেছনের দিকে ছবি তুলে ফেলেছে। জ্বরের প্রকোপে বুঝতে সময় লাগছিল রাশেদ স্যারের। সেদিন শিপে শাহাদ স্যার থাকলে উনিই ফেসে যেতেন। ছবি তুলেই ক্ষান্ত হয়নি এই মেয়ে, স্যারের গলায় কিস করা ছবিও তুলেছে। এরপরেই স্যারকে এলোপাতারি চুমো। হুশ আসতেই রাশেদ স্যার সাপটে চল লাগিয়েছে। জ্বর খেয়ে ছুটে গিয়েছে ভাইয়ের রুমে। ক্যাপ্টেন আলতাফ তখন খালেদ পারভেজ, ফরিদ রোজা, গফর রাজা এদের সাথে খেয়ে টাল হয়েছিল। অহনা সেই অর্ধ পোশাক আবৃত্তির শরীর মদ্যপগুলো টানবে স্বাভাবিক। যা ভয় ছিল তাই হলো। আলতাফের সামনে খুব লেখিয়েছিল অহনাকে, অথচ ভাই নিশ্চুপ। ভাইয়ের এই রূপ সেদিন প্রথম দেখছিল অহনা। ওর ভুল ছিল শাহাদ স্যারের মোহে পড়া, ভুল ছিল বাবার আহ্লাদি হওয়া। যতই আলতাফ ওকে বোন বলে পরিচয় দিক, সবসময় চাইতো অহনার খারাপ। বাবার দ্বিতীয় পক্ষের সন্তান এই অহনা, তার এই সম্পত্তির অর্ধেক মালিক। আলতাফের বাবাও বেশ নামকরা বিজনেসম্যান। তার বিজনেস লাভের সবটাই মেয়ের নামে রেখে দিতেন তিনি। এই জিনিস সহ্য হতো না আলতাফের। অহনাকে নিয়ে এসেছিল কোনোভাবে বিপদে ফেলে দিতে। সে এখন নিশ্চিন্ত, কাজ হয়ে গিয়েছে। ফরিদ আর খালেদ পারভেজ সরে গেল। অহনা এই যন্ত্রণা নিতে পারেনি, নিজের কেবিনে গিয়ে আত্মহত্যা করেছিল।
শিপ ভর্তি 3 বাহিনী সদস্য প্রেস। ঘটনা সর্বত্র ছড়িয়ে যায়। সাহাদ স্যার ততক্ষণে কাজ শেষ করেছে। আস্তে আস্তে সকাল 9টা। ফোনে সব শুনে মাথা ঠান্ডা রেখেছে। রাশেদ স্যারকে অহনার দেয়া সেই চুমুর স্যাম্পল নিয়েছে গোয়েন্দা বিভাগ। অহনা লাল লিপস্টিক তখনও স্যারের ঘাড়ে। বেচারা বুঝতেও পারলো না কিভাবে সে ফেঁসে গেল। সিসিটিভি ক্যামেরা চেক করে দেখছে অহনা কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গিয়েছে। সব প্রমাণ রাশেদ স্যারের বিরুদ্ধে। বাকি গেমটা খেললো খালেদ পারভেজ, ফরিদ রোজা আর গফফর রাজা। অহনার রিপোর্টই চেঞ্জ করে দিল 3 দিন পর। পরের কাহিনী বের করলো সেদিন সন্ধ্যায়। রাশেদ স্যারের সাথে ভালো সম্পর্ক হয় অহনার। অহনা কিস বলে দিয়েছে সে স্বেচ্ছায় দিয়েছে। এরপরই নাকি রাশেদ স্যার জোর করে রেপ করেছে। 3 দিন অবজারভেশনে ছিল রাশেদ স্যার। বারবার ইনভেস্টিগেশনের জন্য বসেছিল। শাহিদ স্যার সেদিন রাশেদ স্যারকে ভুল বুঝেছিল বলে আমাদের ধারণা ছিল কথা বলা বন্ধ করে দিয়েছিল। রাশেদ স্যার শাহিদ স্যারের পায়ে ধরে কেঁদেছিল। শিপ সেদিনই চলে আসে বন্দরে। তাহি ম্যাডামকে সব বলেছিল রাশেদ স্যার। ম্যাডামও তো মানুষ, দূরত্ব কতটা ভাবলেই কষ্ট লাগে। নতুন বিয়ের পর এমন একটা খবর কেমন লাগে? সমাজে তো তাকেও বাস করতে হবে। তাহি ম্যাডাম হয়তো মনে প্রাণে বিশ্বাস করেননি এই মিথ্যা নিউজ, কিন্তু রাশেদ স্যার বুঝিয়েছিল বিশ্বাসের ভীত নড়ে গিয়েছে। সেই 3 দিন কেটেছে নরকের মতো। আমরা সবাই স্যারকে বুঝিয়েছি। আমি তো সাক্ষী ছিলাম। আমাকে সাক্ষ্যই দিতে দিল না সিআইডি। শেষ দিন অ্যারেস্ট করার আগের দিন রাশেদ স্যার শাহাদ স্যারকে ডেকে বললেন, তুই আর তাহি আমার সব, তোরা দুজনেই অবিশ্বাস করলি। নীরবতা ভেঙে সাহাদ স্যার বলেছিলেন, আমি নিজেকেও এতটা অবিশ্বাস করি না যতটা তোকে করি। প্রমাণ জোগাড় করেছি, কিন্তু তোর জেলে যাওয়া কি করে আটকায় তাই ভাবছি। রিপোর্ট তো বলে তুই রেপিস্ট। তুই কি বলিস? আমি বলি আমার বন্ধু ফুলের মতো পবিত্র। তাহলেই হলো। তবে তাহি অবিশ্বাস করেছে, কথা বলছে না আমার সাথে। ওকে বলে দিস ওর রাশে তোকে ছাড়া কাউকে কখনো ভালোবাসেনি আর কখনো বাসবে না। শেষ নিঃশ্বাস অবধি ওর নামে থাকবে। এই ছিল শেষ কথা। বিকেল থেকে সব টিভি চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার রাশেদ আবেদিনের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরের দিনই গ্রেফতার করা হবে বিএনএস সমুদ্রজয় থেকে। সাহাদ স্যার সবার সাথে যোগাযোগ করে চাইছে কিছুদিন পেছাতে সরাসরি রিমান্ডে নেওয়া হবে। এর মধ্যে সন্ধ্যা 7টায় তাহি ম্যাডাম ফোন দিল সাহাদ স্যারকে। ফোন দিয়ে বললেন রাশেদ স্যারকে বুঝাতে উনি স্যারকে ভুল বুঝেননি, মাথা ঠান্ডা রাখতে বলতে। ফোন নাকি বন্ধ। সাহাদ স্যার হেসে আমাদের বললেন, তানভীর ভালোবাসার কত শক্তি দেখেছ। ভেবেছিলাম তাহি বাকিদের মতো মেনে নিবে রাশেদ দোষী, কিন্তু মেয়েটা ভুল প্রমাণ করলো। সকলে মিলে স্যারের ক্যাবিনের দিকে গেলাম। খুশি লাগলো কয়েকদিন ম্যাজিস্ট্রেট পরোয়ানা পিছিয়েছে। সাহাদ স্যার নিজে দায়িত্ব নিয়ে পিছিয়েছেন এই নির্দেশ। দরজার সামনে এসে কয়েকবার ধাক্কাতেই খুলছে না, প্রায় 15 মিনিট। না খোলাতে সাহাদ স্যার উচ্চ আওয়াজে ডাকলেন। ভেতর থেকে শব্দ আসছে না। এবার সকলে মিলে ক্যাবিনের দরজা ভেঙে ফেললাম। আর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। আমাদের প্রত্যেকের পছন্দের মানুষ, হাস্যোজ্জ্বল বুদ্ধিদীপ্ত সচরিত্রবান লেফটেন্যান্ট কমান্ডার রাশেদ আবেদিনের দেহ ঝুলছে স্তব্ধ শেপ। সাহাদ স্যার বাক্য হারিয়ে ধপ করে বসে পড়লেন। কি হলো জানি না, মাথা ঘুরছে সকলের। চিৎকার দিয়ে উঠলেন সাহাদ স্যার। একটাই কথা বললেন, আমি ছাড়বো না কাউকে। আমার রাশেদের 1 ফোঁটা চোখের জলের হিসেব তোদের দিতে হবে। দম ওখানেই শেষ স্যারের। এতটুকুই ছিল ওনার হায়াত। সেই রাতে পাগলের মতো পাগলামি করেছে সাহাদ স্যার। আমাদের সব অ্যাডমিরাল, ভাইস অ্যাডমিরাল, কমান্ডাররা এসেছিলেন। কেউ সামলাতে পারেনি স্যারকে। যাকে পেয়েছে তাকে ধরে কেঁদেছে। স্যার শখে চলে গিয়েছিলেন। আমরা তো একবার ভেবেছিলাম না জানি সাহাদ স্যার নিজেও সুইসাইড করবে। ওনাকে কেউ একা ছাড়িনি। বারবার বলেছিল, আমি থেকে কি করব? আমিও চলে যাব। আমাকে কেন ব্যর্থ প্রমাণ করে ফেলে গেলি? ব্যর্থ বন্ধু আমি, তোর জন্য কিচ্ছু করতে পারলাম না। আমার জন্য গুলি খেলি, আমার জন্য নিজের জানটাও কোরবান করতে রাজি ছিলি। আর আমি ছি, তোর মৃত্যুর জন্য আমিও দায়ী কোনো না কোনোভাবে। কেন ফেলে গেলাম তোকে সেদিন? থাকতে পারতাম তোর পাশে, অথচ দেশের জন্য তোকে হারালাম। আমার সুখ ছিনিয়ে নিলি রে ভাই, সব নিয়ে গেলি তুই।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কেঁদেছিল সেদিন বিএনএস সমুদ্র জয়। আমাদের কুক দবির চাচা তো শিপে ঘুরিয়ে কেঁদেছেন। প্রতি সন্ধ্যায় নতুন আইটেম করতেন দবির চাচা, আর মেয়োনিজ বানাতেন রাশেদ স্যার। নেভির প্রত্যেকটি অফিসার শপথ করেছিলেন সেদিন দেহে প্রাণ থাকতে এই বলিদানের প্রতিশোধ নিয়েই ছাড়বে। রাশেদ স্যার আমাদের গর্ব ছিল না, আমাদের ডিপার্টমেন্টের প্রাণ ছিল। রাশেদ স্যার চলে যাবার পর সাহাদ স্যারকে হাসতে দেখিনি, রাতে ছটফট করতে দেখেছি। মাঝে মাঝে বেসামাল হয়ে বলতেন, আমি কেন সেদিন তোকে ছেড়ে গেলাম? আমি মরে গেলে কাদার মতো মানুষ কম থাকতো, তুই মরে আমার ছুটকিকে বিধবা করে দিলি। ধৈর্য কেন ধরলি না, ভরসা কেন রাখলি না আমার উপর? এখানেই শেষ। আমাদের একজন রাশেদ ছিলেন যার জন্য পুরো ডিপার্টমেন্ট এখনো কাঁদে। 3 বছর আগে এই দিনে স্যার সুইসাইড করেছেন। কেই সমীমাংসিত রয়ে গেল। এই কেস আর আগায়নি। অন্য কারো পোস্টমর্টম রিপোর্ট দেখিয়ে বলেছে রাশেদ স্যার নির্দোষ। সাহাদ স্যার চায়নি ওনার বন্ধুটি আর কষ্ট পাক। ভালো হয়েছে সাহাদ স্যার এখন হসপিটালে বেহুশ। তাই ম্যাডাম এখন স্যারের কবরের সামনে চলে গিয়েছেন। আমি জানি সারাদিন সেখানেই থাকবেন, আরও একজন থাকবেন, তবে আড়ালে। পাভেল প্রশ্ন করল, কে? শাহিন উত্তর দিল, মেহেরজান আম্মা, রাশেদ ভাইয়ের মা। এই কথা শুনে চমকে উঠল সকলে। শাহিন ক্ষীণ হেসে বলে, এই তথ্য ভাইজান যাওয়ার আগে আমাকে আর তানভীরকে বলে গিয়েছে। আমি মাঝে মাঝে ভাবতাম ভাইজানের ক্লান্ত লাগে না, এত খবর কিভাবে রাখে। এখন মনে হয় ভাইজান সাধারণের মাঝে অসাধারণ কিছু। হয়তো দেশে থাকলে খালেদ পারভেজের লাশ ফেলতো আজ। ভাইজানের টার্গেট দুটো, আজকের দিনটা মিস হয়ে গেল। পরবর্তী দিনের নির্দেশ আছে আজ থেকে ঠিক কয়েক মাস পর নির্দিষ্ট তারিখে খালেদ পারভেজ এবং ফরিদ রেজার মুখোশ উন্মোচন করবে। ফরিদ রেজা এই কাণ্ডে জড়িত ছিল তা জেনেছে বেশ কিছুদিন আগে। এর আগ অবধি নিজেকে বাঁচিয়ে রেখেছিল। যেদিন ভাইজানের পরিবর্তে ভুলে হামজার উপর আক্রমণ হলো, সেদিনই জানতে পারলো ফরিদ রেজা এ সন্দেহের বশে ভাইজানের উপর আক্রমণ করেছে। ভেবেছিল ভাইজান তার রহস্য জেনে গিয়েছে, অথচ ও নিজেই নিজের ফাঁদে পা দিয়েছে। লিমন বলল, ছোট ভাইয়া আমাকে কোনো ইনভলভ করলে এসবে? তাহলে আমি তো তোমাদের মতো ফোর্সের কেউ না। বড় ভাইজানের নির্দেশ ছিল, তাহিকে সামলাতে পারবি? মেয়েটা একেবারে নিঃশেষ হয়ে গেছে ভেতর থেকে। লিমন শুকনো ঢোক গিলল, মুখ শুকিয়ে গেল, কাঁপা গলায় বলে উঠল, বড় ভাইজান কি বলছে? ভাইজান আসা অবধি তোকে সামলে রাখতে বলেছে। ও কারোর সাথে কথা বলে না তেমন। রাশেদ ভাই যাওয়ার পর থেকে তোর সাথেই কথা বলে। কি করতে হবে বুঝতে পারছিস? জি ভাইয়া। তাহলে পাবেল আর লিমন চলে যাও রাশেদের গ্রামের বাড়িতে। আমি তানবিশের সাথে বের হচ্ছি। রিপোর্ট আছে জায়গা মতো, ওটা আগে নিঃশেষ করব। এতবার হাত বদলে কাহিনী গোলাটে হচ্ছে। সামনে নিস তাহিকে লিমন। লিমন মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জায়গাটা স্বাভাবিক, মানুষজন স্বাভাবিক, তাহলে এখানে অস্বাভাবিক কি? পুরান ঢাকার সবচেয়ে প্রাচীন বাড়িদের মধ্যে এটি একটি। বাড়িটি তালাবদ্ধ। এখন ৩৫ বছর এই বাড়িতে কেউ থাকে না। বাড়ির রক্ষণাবেক্ষণ সংস্কারের জন্য একজন লোক আছে, সেই দেখে এই বাড়ির সাথে রাশেদের কি সংযোগ মাথায় আসছে না শাহিনের। হাম্মাদের দিকে তাকিয়ে বলল, হাম্মাদ, আপনার কি মনে হচ্ছে এই বাড়িটা দেখে? বাড়িতেই রহস্য মনে হচ্ছে। এই বাড়িতে মানুষ না থাকলেও আসা যাওয়া আছে। যেভাবে বলা হচ্ছে ব্যাপারটা ওরকম না। মেহেরজান আমার শ্বশুর বাড়ি, এটা আপনি শিওর শাহিন? পাক্কা খবর। ভেতরে যাওয়া যাক। হাম্মাদ আর শাহিন ভেতরে পা রাখতেই দারোয়ান বাধা দিল। শাহিন সরাসরি কার্ড দেখালে দারোয়ান ভয় পেয়ে জায়গা ছেড়ে দিল। দারোয়ানের সাথে কথা বলতে বলতে ভেতরে ঢুকলো দুজন। যা ইনফরমেশন নেওয়ার সব নিয়ে নিল। দুজন বেরিয়ে এসে হেসে দিল। হাম্মাদ শাহিনের দিকে তাকিয়ে বলল, তাহলে ফলাফল এই দাঁড়ালো। দুজনই রওনা দিল গোয়েন্দা হেডকোয়ার্টারের দিকে। কাজ যা ছিল সব এখনকার মধ্যে শেষ করতে হবে। সাহাদ দেশে এসে যেন সুস্থ পরিবেশ পায়, এর জন্যই এত আয়োজন। আকাশের তারাগুলো জ্বলজ্বল করছে।
শাহিন ছাদে উঠেছে, সাথে নওরিন, শেফালি ও শিফা। চিলেকোঠা থেকে পাভেলও বের হয়েছে। শাহিনের কোলে শেহজাদ। রুমে দম আটকে আসছে সবার। শেফালির পাশে আবির দাঁড়িয়ে আছে। আবির হঠাৎ করে বলে উঠল, ছোট মামা বড় মামা কবে আসবে? শাহিন হালকা হেসে ভাগনার চুল এলোমেলো করে বলল, খুব তাড়াতাড়ি আসবে মামা। তুমি একটু বড় মামার জন্য দোয়া করো, বড় মামা একটু অসুস্থ। আমি দোয়া করি তো। আজ বলেছি আল্লাহকে বড় মামা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে এসে আমাকে গ্যালাপাগোস নিয়ে যায়। সকলে অদ্ভুতভাবে তাকিয়ে একসাথে বলে। গ্যালাপাগোস? শাহিন উৎসাহী ভঙ্গিতে বলে, তোমাকে বড় মামা নিয়ে যাবে বলেছে? আবির দুপাশে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। নওরিন প্রশ্ন করল, গ্যালাপাগোস? গ্যালাপাগোস কি? শেফালি উত্তর দিল, আমাদের আবেগ ছোট থেকে বড় হয়েছি গ্যালাপোয়া গোশের গল্প শুনে, তবুও পুরনো হয় না এই গল্প। ছোট ভাইয়া, আমি সত্যি ভাগ্যবতী। আমার ছেলেকে বড় ভাইজান গ্যালাপাগোস নিয়ে যাবে বলেছে। আমি ভাবতে পারছি না। শাহিন নওরিনের কৌতূহল দমাতে বলে, ভাইজান যাদের ভালোবাসতেন তাদের গ্যালাপাগোস নিয়ে যাবেন বলেন। যেহেতু ভাইজান একজন নেভিয়ান, তার দ্বীপ সমুদ্রের প্রতি আকর্ষণ অনেক বেশি। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ভাইজান গ্যালাপাগোসের গল্প পুরোপুরি শেয়ার করছেন এমন মানুষ খুব কম। আমাদের সাথেও সেই গল্প করেননি। আমার জানা মতে রাশেদ ভাইয়ের পরে এই প্রথম আবির জানল বিশদভাবে গ্যালাপাগোস সম্পর্কে। রাশেদ ভাই চলে যাওয়ার পর ভাইজান ওনার গ্যালাপাগোস নিয়ে সবচেয়ে প্রিয় জার্নালটা পড়ে ফেলেছে, আর কখনো নাম উচ্চারণ করেনি গ্যালাপাগোসের। আজ আমি দ্বিতীয়বার শুনলাম এত বছর পর। আবির তখনই চিৎকার দিয়ে খুশিতে লাফিয়ে লাফিয়ে বলল, জানো, বড় মামা আলবাস্ট্রস দেখাবে বলেছে। সবার মাঝে একটু উত্তেজনা কাজ করলো। পাভেল এগিয়ে এসে বলল, বলো আমাদের শুনি। অনেক গল্প, কিন্তু বলবো না। বড় মামা বলেছে টপ সিক্রেট। শাহিন হঠাৎ বলল, পাভেল, রহমত চাচাদের বলো 2টা ডেইরি মিল্ক আইসক্রিম যা যা আছে আবির মামার প্রিয় সব আনতে। মামা এবার বলবে গ্যালাপাগোসের গল্প। আবির বেচারা বুঝতে পারছে না এত চকলেট আবার বড় মামার ওয়াদা। একটু ভেবে বলে, পাভেল মামা, এনো না কিছু। লোভ করে পচারা, বড় মামা বলেছে। আম সরি, বড় মামা আসলে পারমিশন নিয়ে শোনাবো গল্প। আমাকে আল্লাহ পানিশ করবে লোভ করলে, যেমন আল্লাহ মাম্মামকে করেছে। শেফালি ছেলেকে বুকে জড়িয়ে ভাইদের বলল, ভাইজান জোর করো না, আমার ছেলে ওয়াদা রাখুক। প্রকৃত শিক্ষা পেয়েছে ভাইজানের কাছ থেকে। লাল খামে ভরা চিঠিটা হাতে নিয়ে বসে আছে। একটু পর পর চোখ মুছেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এখন মেয়েটাকে খাইয়ে শিফা শেফালির কাছে রেখে এসেছে। দ্বিতীয়বারের মতো খুলল সেই চিঠি। একবার খুলে বারবার পরে যতক্ষণ না মন ভরে। প্রিয় শাহাদ বধূ, তোমাকে শক্ত ভেবেছিলাম, কিন্তু এতটা দুর্বল কি করে হলে? আমার অনুপস্থিতি তোমাকে এভাবে পোড়াবে জানলে সেদিন কক্সেস বাজার থেকে তুলে এনে নিজের করে রাখতাম। অন্তত 2 বছর বেশি কাটাতে পারতে আমার সাথে। শাহাদের প্রতি কত মেয়ের কত আকর্ষণ, অথচ শাহাদের চোখের মনি যে ফাড়া, তাকে সে জানে না। কারণ শাহাদের হৃদয় আত্মগোপন করেছে তার প্রকৃত পরিচয়। শাহাদ প্রিয়া ঘুম ভাঙার পর আর পাশে পাবে না তার প্রেমিক পুরুষকে। ব্যাপারটা বিরহের। ইস, কি সুন্দর পত্র লিখছে আমার বৈধ প্রেমিকাকে। তোমাকে আমার সিঙ্গাপুর বড্ড প্রয়োজন পড়বে। একটা সিক্রেট বলি, তুমি তো আবার আমার সিক্রেট হোল্ডার। শাহাদ ইমরোজ যতই কাঠখোট্টা, নিরস, গোমরামুখ বা দুঃসাহসী হোক না কেন, আসলে সে বড্ড ভীত। কখনো লজ্জায় বলিনি, যদি তুমি অন্য কিছু ভাবো। আজ বলছি, যদি বলার সুযোগ না পাই। ফারা, আমি প্রায় রাতে ঘুম থেকে উঠে তোমার কাউচের সামনে বসতাম, অথচ ভয়ে তোমাকে জাগাতাম না। ড্রিম লাইটের আলোয় তোমায় দেখে পুরো 1 প্রহর কাটিয়ে ঘুমাতে যেতে পারতাম। তুমি আমার চোখে দেখার সবচেয়ে বড় প্রশান্তি। যখনই চিন্তারা ঘিরে ধরে, যেখানেই থাকি তোমার ছবি চোখের সামনে ধরি। যখন 2 বছর তোমাকে আলাদা রেখেছি, তখন আমার যত্ন করার মানুষ কম ছিল। অসুস্থতায় কাউকে বলিনি,
জানো, প্রতি রাতে মাথায় পাগলামি চেপে বসতো। সিঙ্গাপুর গেলেও এই পাগলামি তারা করবে। এই একটা কারণে তোমাকে আমার পাশে প্রয়োজন ছিল বউ। জানতে চাও কি ছিল সেই পাগলামি? এই 38 বছর বয়সী পুরুষের তোমার বুকে যাওয়ার বড্ড লোভ, অথচ সেই লোভ সামনে এসেছি গত 2.5 বছর। তোমার অধর আমার কপাল ছুঁয়ে কবে আমি আদৌ ফিরে আসব? মাঝে মাঝে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম। পরক্ষণে মনে পড়তো কিভাবে 2 বছর তোমাকে কষ্টে রেখেছি, কতটা স্বার্থপর আমি। এভাবে দিন কেটেছে, আমার অসুখ বেড়ে চলেছে। এই তো শাহাদের গল্প। ফিরে আসলে নতুন প্রেমের কাহিনী শুরু করব, আর চলে গেলে তুমি শাহাদ বন্দনা রচনা করবে। একটা আবদার করবো বউ, শুনবে? আমি যদি ফিরে আসি, একটা রাত আমার নামে সমর্পণ করো। একদম জ্বালাবো না, শক্ত করে জড়িয়ে ধরে তোমার বুকে ঘুমাবো। পারবে না? ইতি, তোমার নীরস স্বামী শাহাদ ইমরোজ। বুকের সাথে জড়িয়ে ধরে জোরেই কাঁদছে দিয়া। এখনো অব্দি 4টা দিন শাহাদের সাথে যোগাযোগ নেই। গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়ল। হাতে বিয়ের ছবি। এই বাড়িতে আসার পর শিফা তুলে দিয়েছিল। টেবিল কাঁপিয়ে ফোন রিং হলো। শাহাদ কল করেছে। হয়তো হামজার ফোনে চার্জ নেই, তাই শাহাদের ফোন থেকে কল করেছে। লাইট জ্বালিয়ে মাথায় ঘোমটা দিয়ে বসলো। রিসিভ করতেই দিয়া সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরার দিকে তাকিয়ে দিয়া স্তব্ধ। বুক কাঁপছে, নেত্রজল গড়িয়ে পড়ছে, হেঁচকে উঠে গিয়েছে। 4 দিন পর শাহাদকে দেখে নিজেকে সামলাতে পারছে না। শাহাদের মুখে হাসি, চোখে পানি। শাহাদ নিজেও চোখের কোণায় জমে যাওয়া অশ্রু বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে নিল। দুপাশে শুধু নীরবতা। নীরবতা ভেঙে বলল, ভালোবাসি ফারা। এবার জোরে কেঁদে দিল দিয়া। কাঁদতে কাঁদতে বলল, আমি আপনার কাছে যাব, না হয় আপনি চলে আসেন। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। ঠোঁট কামড়ে কিভাবে নিজেকে সংযত করছে শাহাদ। শাহাদের চোখের সামনে কিভাবে কাঁদছে বউটা, বুকের ভেতর তোলপাড় করছে। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। ঢোক গিলে বলল, এই তো শোনা, চলে আসবো। আর মাত্র কটা দিন, একটু অপেক্ষা করো। এরপর আর তোমাকে কোথাও ছেড়ে যাব না। সত্যি তো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, অ্যান্ড লাস্ট পিঙ্কি প্রমিস। দিয়া এর মাঝে এক অদ্ভুত কাজ করে বসলো। ফোনের উপর শব্দ করে চুমু দিল। শাহাদের অধর আলগা হয়ে গেল। হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ট্রেনারকে? আপনার চেরপুর বাহ, কয়বার রিভিশন হয়েছে? মুখস্থ হয়ে গিয়েছে। আরে বাহ, আমার জন্য তাহলে রসগোল্লা, চমচম, সন্দেশ, বালুশাই অপেক্ষা করছে। মজা করবেন না তো? লজ্জা দিচ্ছেন কেন আমায়? আচ্ছা, আর দিব না। এখানে একজন সুন্দরী সিস্টার আছে, তাকে দিব। সাথে সাথে দিয়া মুখ গম্ভীর করে ফেলল। পুনরায় ছলছল চোখে বলল, আচ্ছা। শাহাদ হেসে বলে, আসো, পরিচয় করিয়ে দেই। তখন সিস্টার ম্যারি সামনে এসেছে। শাহাদের ইশারায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিয়ার দিকে তাকিয়ে বলে, হ্যালো বিউটিফুল লেডি। দিয়া তাকিয়ে অধরদয় আলগা করে ফেলল। নিজেকে সামলে বলল, হ্যালো সিস্টার, ইউ আর সো চার্মিং। থ্যাংক ইউ। শাহাদকে জিজ্ঞেস করলো, হু ইজ শি? মাই হার্ট, মাই ব্রিথ অ্যান্ড মাই আইজ। শাহাদের কথা শুনে দিয়ার দিকে তাকালো। দিয়া নিজেও লজ্জা পেল এসব সম্বোধনে। এমপি সাহেব এভাবেও তাকে পরিচয় করায় সকলের সাথে। ভাবতেই মনে প্রজাপতি ওরে। সিস্টার ম্যারি এসব শুনে দিয়াকে বলল, হাউ সুইট, ইউ আর সো লাকি সুইট গার্ল। থ্যাংক ইউ। নার্স চলে যেতেই দিয়া শাহাদের দিকে তাকিয়ে বলে, এই আপনার সুন্দরী 50-60 বছরের সিস্টার। কেন, সুন্দর না? অবশ্যই সুন্দর, কিন্তু আপনি অন্য কিছু ভাবিয়েছেন আমায়। কি ভাবিয়েছি? তুমি জেলাস? দিয়া নিশ্চুপ। শাহাদের মুখের দিকে বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে বলল, কবে আসবেন? যদি আসি, চিরকুটের শেষ শব্দটা রাখবে? 2 হাত মেলে দিল দিয়া। ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি এখন আসেন, এক্ষুনি রাখবো। সুস্থ না হয়ে? দিয়া হাত গুটিয়ে চোখ মুছে বলে,
না, সুস্থ হয়ে আমি অপেক্ষায় থাকবো। আমিও। শাহাদ ঝিমোচ্ছে। সিস্টার এলো, মেডিসিনের সময় হয়েছে। হামসা ঢুকলো। শাহাদ ফোনের স্ক্রিনেই ঠোঁট ছোঁয়ালো, শেষে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।